স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা রাখি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ব্যাকরণ পড়ছি। ব্যাকরণে অধ্যায় 1 ইতোমধ্যে আমরা শেষ করেছি। অধ্যায় 2-এর পরিচ্ছেদ 1, 2 এগুলো সম্পূর্ণ করেছি। এবার তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ নত্য ও সত্যবিধান আমরা পড়ছি। নত্যবিধান ইতোমধ্যে আমাদের শেষ হয়েছে। তো এ পর্যায়ে আমাদের আজকের পাঠের বিষয় সত্যবিধান। দেখো, আমরা বাংলা ভাষায় 3টি স ব্যবহার করি। এটাকে বলা হয় তালব্য স। কি বলা হয়? তালব্য স। আর এটা হলো মূর্ধন্য স, এটা দন্ত স। এই যে 3টা স, এখন এই তালব্য স এর উচ্চারণ স্থান তো ভিন্ন, তালু থেকে জাত ওটা, এটার উচ্চারণ স্থান ভিন্ন। আমাদের যে বাকি রইল যে দুটো স, মূর্ধন্য স ও দন্ত স, দেখবে আমাদের পাঠ্যপুস্তকে তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের বাংলা ভাষার যে ব্যাকরণ রয়েছে, এই ব্যাকরণ বইয়ের 32 পৃষ্ঠায় আমাদের এই সত্যবিধান রয়েছে। তো এখানে আমরা দেখবে তোমাদের সত্যবিধানের প্রথম কথাটাই হলো বাংলা ভাষায় সাধারণত, দেখো, বাংলা ভাষায় সাধারণত স এর ব্যবহার নেই। স এর ব্যবহার নেই। এ কথাটা কতটুকু গ্রহণযোগ্য আমাদের জন্য? এটা দেখো, আসলে এই যে মূর্ধন্য স, এটা বাংলা বানানে সংরক্ষিত হয়েছে। তার মানে সংস্কৃত ভাষা থেকে আগত যে সকল শব্দ, সেসব শব্দে এই মূর্ধন্য স এর ব্যবহার রয়েছে। হ্যাঁ, বাংলা যে দেশি শব্দ বা বিদেশে আগত যে শব্দগুলো, এই বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স নেই। এজন্যই বলা হয়েছে যে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য স এর ব্যবহার নেই। এটা সংস্কৃত থেকে আগত শব্দগুলো, যেগুলো সংস্কৃত থেকে সরাসরি এসেছে বা কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো এসেছে, এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই মূর্ধন্য স ব্যবহৃত হয়। এজন্য পাঠ্যপুস্তকে দেখবে যে কথাটি বলা হয়েছে যে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য স এর ব্যবহার নেই। তাহলে দেখো, আমাদের এই যে মূর্ধন্য স এর ব্যবহার, আমরা তাহলে সত্যবিধানের কথাটা লিখে নেই। মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। সত্যবিধান বলে। এখানে দেখো, আমরা এই যে মূর্ধন্য স লিখেছি, এই মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে, দেখো, মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। এই সত্যবিধানে আমরা জানব যে কোথায় কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হয়, এবং কিছু ক্ষেত্র আছে যেখানে মূর্ধন্য স ব্যবহার হয় না। তো যেখানে মূর্ধন্য স ব্যবহার হয় না, সেটাকে সত্য নিষেধও বলা হয়। সেটাকে অনেকে সত্য নিষেধও বলে থাকেন। তো তাহলে আমরা সত্যবিধান সম্পর্কে জানলাম যে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে বা বিধানকে সত্যবিধান বলে। এখানে একটা কথা আমরা উল্লেখ করতে পারি যে
মূর্ধন্য স শুধু তৎসম শব্দে ব্যবহৃত হয়, আর বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয় না। বিদেশি শব্দে দন্ত স ব্যবহৃত হয়। তো আমাদের দেখো, আমরা একটা উদাহরণ লিখি আমরা। যেমন আমরা যদি লিখি, যেমন ধরো ভাষা, তাই না, এই ভাষা। আবার আরেকটা শব্দ যদি লিখি ভাষা, এই দুইটা শব্দের অর্থ কিন্তু ভিন্ন, তাই না? আমরা যে ল্যাঙ্গুয়েজ, ভাষা, এই বানানে মূর্ধন্য স। আবার এই যে ভাষা, এটা ডুবে যাওয়া, ভেসে ওঠা, তাই না? তো এখন দেখো, এই যে সত্যবিধানের নিয়মগুলো একটু আমরা কয়েকটা বিধান দেখি। 1 নম্বরে রি র এরপর শীষ ধ্বনির প্রয়োজন হলে, রি র এর পর স-এর প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। রি র এর পর শীষ ধ্বনি স-এর প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। এখানে আমরা একটা বিষয় স্পষ্ট করে দেই যে রি র স-এর পরে সবসময় যে মূর্ধন্য স হবে তা নয়, অন্য কোনো ধ্বনিও তো হতে পারে, তাই না? অনেক ধ্বনি হতে পারে, যে কোনো বর্ণ হতে পারে। কিন্তু আমরা বলছি যে রি র এর পর যদি শীষ ধ্বনি স-এর প্রয়োজন হয় তাহলে সেখানে মূর্ধন্য স হবে। এর সাথে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে শব্দটিকে অবশ্যই তৎসম শব্দ হতে হবে। শব্দটিকে অবশ্যই তৎসম শব্দ হবে। তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে তৎসম শব্দে রি র এর পর শীষ ধ্বনি স-এর প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আবার বলি, তৎসম শব্দে রি র এর পর শীষ ধ্বনি স-এর প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন দেখো, আমরা উদাহরণ লিখি, ঋষভ। এই ঋষভ অর্থ হলো শ্রেষ্ঠ জন। দেখো, শ্রেষ্ঠ জন, ঋষভ অর্থ কি? শ্রেষ্ঠ জন, বা এটা একটা পর্বত বিশেষও আছে। হ্যাঁ, পর্বত বিশেষ। ঋষভ অর্থ হলো কি? এটা পর্বত বিশেষ বা শ্রেষ্ঠ জন। হ্যাঁ, ঋষভ। আরও তাহলে দেখো, ঋষভ অর্থ হলো কি? পর্বত বিশেষ বা শ্রেষ্ঠ জন। যেমন আরও উদাহরণ লেখো, যেমন রেশ, পরস্পর যে রেশারেশি করে, তাই না? রেশ। হ্যাঁ, রেশারেশি আমরা বলি না, রেশ বা রেশারেশি, রেশারেশি, এগুলো আমরা লিখতে পারি। যেমন রয়েছে রি দিয়ে, যদি উদাহরণ লিখি আমরা, রি দিয়ে ঋষি লেখা যেতে পারে। এই শব্দটার সাথে তোমরা পরিচিত আছো, ঋষি। তাহলে দেখো, এখানে রি আছে, তারপরে অবশ্য স্বরধ্বনি আছে, তারপরে মূর্ধন্য স হয়েছে, ঋষি। আমরা ঋক্ষ লিখতে পারি, ঋক্ষ। দেখো, আমার লেখা কি দেখা যাচ্ছে? ঋক্ষ। এই ঋক্ষ শব্দের অর্থ হলো ভল্লুক। দেখো, ভল্লুক। এই ভল্লুকটাকে আমরা কিন্তু ভুল করে অনেকে ভাল্লুক বলে থাকি, এরকম। দেখো, ভাল্লুক, এই শব্দটা কিন্তু ভুল। ভাল্লুক বলতে কোনো শব্দ বাংলা ভাষায় নেই, এটা ভুল ব্যবহার। তাহলে কি একটা শব্দ আছে, সেটা হলো ভালুক। দেখো, ভালুক। একটু লক্ষ্য করো, যদি ভয়ের সাথে আকার থাকে, ভয়ের সাথে যদি আকার থাকে তাহলে একটা ল থাকবে, মানে ভালুক। আর যদি ভয়ের সাথে আকার না থাকে তাহলে দুটো ল আছে, ভল্লুক। অর্থাৎ শব্দটা হলো ভল্লুক বা ভালুক, কিন্তু আমরা ভালুকের ভা নিয়েছি আর ভল্লুকের লুক নিয়ে ভাল্লুক নিজেরাই গঠন করে ফেলেছি। আসলে এরকম কোনো শব্দ আমাদের
অভিধানে ম্যাচ করবে না, আমাদের ভাষায়ও নেই। এটা আমরা অনেক সময় ভুল উচ্চারণ করে থাকি। ভুল উচ্চারণ করে আমরা ভাল্লুক বানিয়েছি। আসলে শব্দটা হলো ভল্লুক বা ভালুক। ভল্লুক হলো তৎসম শব্দ, আর ভালুক হলো কি, এটা পরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় এসেছে ভালুক। তাহলে ঋক্ষ, দেখো ঋক্ষ অর্থ হলো কে, ঋক্ষ অর্থ হলো ভল্লুক। এরপর আছে ঋষ্য। হ্যাঁ, ঋষ্য, দেখো এই এরকম একটা শব্দ লেখা যেতে পারে, ঋষ্য। ঋষ্য, এই ঋষ্য হলো সর্বাঙ্গ শ্বেতবর্ণ বা বিন্দু চিহ্নিত হরিণ। সর্বাঙ্গ বা পুরা শরীর শ্বেতবর্ণ এবং বিন্দু বিন্দু যুক্ত যে হরিণ, এই হরিণটাকে বলা হয় ঋষ্য। এটাকে বলা হয় কি, ঋষ্য। তাহলে দেখো আমরা জেনেছি যে রি র এর পর তৎসম শব্দে রি র এর পর শীষ ধ্বনি স এর প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা জানি যে যুক্তবর্ণ গঠনে ট ঠ এর সাথে যদি শীষ ধ্বনির প্রয়োজন হয়, যুক্তবর্ণ গঠনে দেখো 2 নম্বরে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গীয় ব্যঞ্জনের সাথে যদি শীষ ধ্বনির প্রয়োজন হয় তাহলে মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন তাহলে দেখো যুক্তবর্ণ গঠনে বা যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গীয় ব্যঞ্জনের সাথে যদি স এর প্রয়োজন হয়, এখানে পূর্বের মতো আমরা বলতে চাই যে শব্দটাকে অবশ্যই তৎসম শব্দ হতে হবে। তাহলে তৎসম শব্দে যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গীয় বর্ণের সাথে, হ্যাঁ ট বর্গীয় বর্ণের সাথে যদি শীষ ধ্বনি স এর প্রয়োজন হয় তাহলে মূর্ধন্য স ব্যবহৃত হয়। তৎসম শব্দে যুক্ত ব্যঞ্জন গঠনে বা যুক্তবর্ণ গঠনে ট বর্গীয় ব্যঞ্জনের সাথে শীষ ধ্বনি স এর প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন দেখো কষ্ট, কষ্ট, এখানে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে মূর্ধন্য স যোগ ট, কষ্ট, তাই না? ওষ্ঠ, ওষ্ঠ, এখানে মূর্ধন্য স এর সাথে ঠ যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে, কষ্ট, ওষ্ঠ। যেমন আমরা হৃষ্টপুষ্ট, স্পৃষ্ট, হ্যাঁ হৃষ্টপুষ্ট, দেখো হৃষ্টপুষ্ট, এই যে হৃষ্টপুষ্ট শব্দটা লিখেছি, দেখো এখানে এই যে মূর্ধন্য স এর সাথে ট আছে, পুষ্ট বানানো মূর্ধন্য স এর সাথে ট আছে, অর্থাৎ আমরা এই যে যুক্ত ব্যঞ্জন গঠন করেছি শয় ট শয় ঠ, এখানেও দেখো ট বর্গীয় ব্যঞ্জন ট এর সাথে স আছে, এখানেও ট এর সাথে স আছে, তাই না? এই শব্দগুলোতে অর্থাৎ আমরা যেটা লিখেছি যে তৎসম শব্দে ট যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গীয় বর্ণের সাথে শীষ ধ্বনি মূর্ধন্য স ব্যবহৃত হয়। হ্যাঁ, এরপরে আরেকটি বিষয়ে যদি আমরা লিখি, দেখো আমরা জানি রি র এর সংক্ষিপ্ত রূপ কি, রিকার
রেফ রফলা, এই তিনটা দিয়ে যদি আমরা একটু লিখি, রিকার রেফ রফলা এর পর দেখো রিকার রেফ রফলা এরপর তৎসম শব্দে, বা তৎসম শব্দে রিকার রেফ রফলা এরপর যদি শীষ ধ্বনি স-এর প্রয়োজন হয় তাহলে সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়, মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন দেখো আমরা লিখেছি রিকার রেফ রফলার পর, হ্যাঁ, তাহলে যেমন দেখো বর্ষণ, বর্ষণ, বর্ষণ বা বর্ষা যদি আমরা লিখি, বর্ষ এটুক লিখলেও হয়, বর্ষ, হ্যাঁ, বা বর্ষা, বর্ষা, বর্ষণ, বর্ষ, বর্ষা, শীর্ষ, যেমন দেখো শীর্ষ, শীর্ষ। একটু লক্ষ্য করো এই রেফগুলো কিন্তু সব রেফগুলোই স-এর পূর্বে আছে। উচ্চারণটা লক্ষ্য করো, বর যদি আমরা লিখি বর, বর স-এ ওকার, বর্ষ, এভাবে যদি উচ্চারণ করি তাহলে বর্ষণ, বর্ষণ, তাহলে বয়ের পরে কিন্তু র এসেছে, এই রকে আমরা সংক্ষিপ্ত হিসেবে রেফ হিসেবে লেখা আছে এখানে, তারপরে স এসেছে, অর্থাৎ রেফের পরে মূর্ধন্য স হয়েছে। হ্যাঁ, যেমন আমরা যদি লিখি তৃষ্ণা বা তৃষা, হ্যাঁ, এভাবে যদি আমরা লিখি হর্ষ, হর্ষ, কৃষ্ণ, যদি দেখো কৃষ্ণ, তো এটার মধ্যে আমরা জানি কি কি আছে, এখানে আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। তাহলে লক্ষ্য করো এই যে আমরা কৃষ্ণ শব্দটা লিখেছি, তাহলে এখানে রিকার আছে, তারপরে স আছে, এবং যেহেতু এটা মূর্ধন্য স তাই এটা মূর্ধন্য ন হয়েছে। এই মূর্ধন্য স থাকার কারণে এই উদাহরণটা কিন্তু আমরা নত্ব বিধানেও লিখতে পারি, সত্য বিধানেও লিখতে পারি, এটা দু জায়গাতেই এটা প্রযোজ্য। কারণ দেখো এই এখানে আছে মূর্ধন্য স, রিকার থাকার কারণে মূর্ধন্য স হয়েছে, আবার মূর্ধন্য স থাকার কারণে মূর্ধন্য ন হয়েছে। দেখো খুব মজার বিষয়টা, একটু লক্ষ্য করো। যেমন রি, ক্রি, ক্রি, ক, তার সাথে রিকার হয়েছে, রিকার থাকার কারণে এখানে মূর্ধন্য স হয়েছে। আমরা বলেছি রিকারের পরে মূর্ধন্য স হবে, তাই রিকার আছে, মূর্ধন্য স হয়েছে, এবং এই মূর্ধন্য স থাকার কারণে কিন্তু আবার নত্যবিধান অনুসারে এখানে কিন্তু মূর্ধন্য ন হয়েছে, অর্থাৎ কৃষ্ণ। আমরা যদি দেখি তৃষ্ণা, দেখো তৃষ্ণা, এই যে শব্দটা আছে তৃষ্ণা, দেখো এখানে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন যোগ কি আছে, আকার আছে। আকার মানে হলো আয়ের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, তো এখন দেখো এই এখানেও কিন্তু রিকার আছে, রিকারের পরে মূর্ধন্য স আছে, এবং তারপরে মূর্ধন্য ন আছে, তারপরে আকার ইকার যেটা আছে প্রয়োজন অনুসারে সেটা আছে থাকুক। কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় হলো যে আমাদের এটুকু এখানে জানতে চাচ্ছি যে রিকারের পরে মূর্ধন্য স হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা নিয়ম দেখি যে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর, এ কথাটার মানে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর, এই ইকারান্ত বা উকারান্ত মানে কি, মানে যেসব উপসর্গের শেষে, যেসব উপসর্গের শেষে ই বা উ আছে, হ্যাঁ, ই বা উ আছে, তারপর
এটুকুকে দেখো, যেসব উপসর্গের শেষে ই বা উ আছে, এই কথাটাকে বলা যায় ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর। এ কথাটুকুকে বলা যায় কি? ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি যে যেসব উপসর্গের শেষে ই বা উ আছে সেটাকে আমরা বলছি ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর যদি শীষ ধ্বনির প্রয়োজন হয়, যদি শীষ ধ্বনির প্রয়োজন হয়, হ্যাঁ, তা আছে, তারপর শীষ ধ্বনি শয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। তাহলে দেখো, আমরা যে কথাটা বলেছি এটাকে আমরা এভাবে লিখতে পারি, ই কারান্ত বা উ কারান্ত উপসর্গের পর মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। এভাবেও কিন্তু লেখা যায় উপরের ওই কথাটাকে, যে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। তবে সবসময় যে মূর্ধন্য ষ হবে তা না, যদি শীষ ধ্বনির প্রয়োজন হয় তবে মনে রাখতে হবে, আমাদের ওটা ভুলে গেলে চলবে না, যে যেখানে শীষ ধ্বনির প্রয়োজন সেখানে আমরা মূর্ধন্য ষ না দন্ত ষ সেটা পড়ছি। হ্যাঁ, অন্য বর্ণের প্রয়োজন হলে তো আর তার পরিবর্তে মূর্ধন্য ষ আর দন্ত ষ বসানো যাবে না, তাই না? তাহলে দেখো, যেসব উপসর্গের শেষে ই বা উ আছে তারপর, হ্যাঁ, যেমন আমরা যদি লিখি যে, আমরা যদি উদাহরণ হিসাবে লিখি, যেমন দেখো সুষম বা সুষমা, হ্যাঁ, বিষম, যেমন দেখো স ম, এই শব্দটার পূর্বে যখন আমরা বি যোগ করি, বি যোগ করলে কিন্তু এখন বি স ম, এই ইকারান্ত উপসর্গ, অর্থাৎ এখানে আছে ব যোগ ই, তাই না? এই ইকাকে আমরা হ্রস্ব ইকার হিসেবে লিখছি বি। হ্যাঁ, তো এখন দেখো এই যে ব যোগ ই আছে, এটাকে আমরা বলছি ইকারান্ত উপসর্গ। এটাকে আমরা কি বলছি? যে ইকারান্ত উপসর্গ বলেছি। এই ইকারান্ত উপসর্গের পরে এই যে দন্ত স ছিল, এই দন্ত সটা পরিবর্তন হয়ে এখন মূর্ধন্য স হয়ে গিয়েছে। এই যে বি, এখানে আমরা বি লিখেছি। এরপর এই যে দন্ত স ছিল, এই ইকারান্ত উপসর্গের কারণে এই দন্ত সটা পরিবর্তন হয়ে মূর্ধন্য ষয় রূপান্তরিত হয়েছে। তাহলে আর বাকি ম আছে, ম লিখেছি। যদি আমরা লিখি সুষমা, দেখো সু যোগ সম, সুষম খাদ্য আছে না, সুষম খাদ্য, সেটা দেখো সু সম, বা আবার আরেকটা শব্দ আছে সু সমা। দেখো এখানে যে এই যে সুযুক্ত হয়েছে, এই সম বা সমা যাই থাকুক, এই সুয়ের কারণে এই দন্ত সটা পরিবর্তন হয়ে এখানে মূর্ধন্য ষ হয়ে গিয়েছে। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, যে এই সুযুক্ত হওয়ার কারণে এই যে সম শব্দের যে দন্ত স ছিল, এই দন্ত সটা পরিবর্তন হয়ে মূর্ধন্য ষ হয়ে গেছে। এই সু এখানে লেখা হয়েছে। হ্যাঁ, দেখো এই সুটাই এখানে আমরা এই যে লিখেছি, আর এই যে দন্ত স ছিল সেটা এখানে মূর্ধন্য ষ হয়ে গেছে, আর এই যে ম আছে। তাহলে নিয়মটা হলো কি, যে উকারান্ত, এটা হলো উকারান্ত উপসর্গ, এটা উকারান্ত উপসর্গ যুক্ত হওয়ার কারণে এই দন্ত সটা এখানে মূর্ধন্য ষয়ে পরিণত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর যদি শয়ের যদি দন্ত স থাকে, তাহলে সেটা মূর্ধন্য ষয়ে পরিণত হয়। অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এ বিষয়গুলো অবশ্যই কি তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তোমরা এই বানানগুলো
ভালোভাবে বাসায় দেখবে। আর পাঠ্যপুস্তক আছে তোমাদের তৎসম এই সত্যবিধান তোমাদের পাঠ্যপুস্তকের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকেও রয়েছে এবং অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকেও সত্যবিধান রয়েছে। এই সত্যবিধানের বাকি যে নিয়মগুলো আমরা আলোচনা করেছি এগুলো তোমরা বাসায় ভালো করে দেখবে এবং আমার এই আলোচনাটা প্রয়োজনে আবার দেখবে, তাহলে দেখবে তোমাদের এটা আত্মস্থ করতে সুবিধা হবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।